গত কয়েকদিন ধরে নানাভাবে আমাদের তামিম ইকবাল আলোচনায় আছে। এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন, তারপরে কয়েক দফা গন্ডগোল টন্ডগোল করলেন, গতকালকে পুরস্কার নিতে গেলেন না অধৈর্য হয়ে গিয়ে। তো এই সময় একটা পোস্ট বেশ রেইজ হচ্ছে, অনেকগুলো মিডিয়াতে দেখলাম বা অনেকগুলো কমিউনিটি টাইপের লেখায় দেখলাম যে তামিম এত বেশি মেজাজ হারাচ্ছেন কেন। তো সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই এবং তামিমের এই মেজাজ হারানোটা আমাদের জন্য কোনো ক্ষতির ব্যাপার হয় কিনা সেটা একটু আলোচনা করতে চাই আজকে। প্রথমত আমি একটা জিনিস বলি যে তামিমের মেজাজ হারানো খুব নতুন কিছু না। মোটামুটি তামিম যখন শুরু করছেন ক্রিকেট, যখন ইয়াং ছিলেন, তখন থেকেই তামিম একটু দ্রুত মেজাজ হারায় ফেলেন। এটা তামিমের স্বভাব সিদ্ধ ব্যাপার। আর এমনিতে একটা জিনিস যেটা হয়, আপনি সাইকোলজিক্যালি দেখবেন যে যারা হচ্ছে একটু ওপেন হার্টেড তারা খুব দ্রুত মেজাজ হারায় ফেলে। মানে কূটনৈতিকভাবে কোনো একটা জিনিস হজম করে ফেলা, কোনো একটা জিনিস নিজের ভেতরে চেপে রাখা, এটা একটু তামিমের মধ্যে কম আছে। যেটা মনে আসে এটা বলে ফেলে, এবং যারা যেটা মনে আসে সেটা বলে ফেলে, লাইক মি, সেইটাতে যেটা হয় যে কখনো কখনো পরস্পর বিরোধীও মনে হয়, যে আজকে এটা বলছে কালকে ঠিক ওই ধারাবাহিকতায় থাকে নাই। তো এইসব সমালোচনা তো তামিমকে নিয়ে আসে। সেই যে কোন আমলে একবার বিজনেস ক্লাসের টিকিট পায় নাই ট্রিটমেন্টের জন্য যাওয়ার জন্য, ভিসা ফর্ম ছিঁড়ে ফেলছিল। এখন এই রকম ঘটনা অন্য কেউ করলে আমরা হয়তো দেখতাম যে বেয়াদবি হিসাবে, কিন্তু আমরা জানি যে তামিম এটা করছে সেটা হিউমিলেট ফিল করছে বলে। এছাড়া মাঠেও টুকটাক তার বিরুদ্ধে বাজে আচরণের অভিযোগ অনেকবারই আসছে। কখনো তালহার সঙ্গে, কখনো আশরাফুলের সঙ্গে তার লেগে গেছে, দর্শকের সঙ্গেও দু চারবার লেগে গেছে, এবং এর কোনোটারে আমি অস্বাভাবিক বলি না। কারণ আপনি যখন খেলবেন, যখন টেম্পার্ড হবেন, বিশেষত খেলার সময় যেটা হয় যে আপনি অনেক বেশি টেম্পার্ড হয়ে যান, আপনাকে টেম্পার্ড করা হয়। এবং প্রত্যেককে, এটা শুধু তামিমকে না, যে 22 জন খেলে প্রত্যেককে টেম্পার্ড করে প্রতিপক্ষ। প্রতিপক্ষ চেষ্টা করে যত বেশি টেম্পার্ড করে তার পারফরমেন্স থেকে তারা সরায় দেওয়া যায়। ওই টেম্পারমেন্টটা নানাভাবে বের হয়ে আসে, তার ভিতরে পার্ট অফ লাইফ হিসাবে এগুলো বের হয়ে আসে। দেখেন, আমাদের ক্রিকেট ইতিহাসে আপনি হাবিবুল বাশার, সুমন, মাশরাফি, এদের মতো জেনুইন ভদ্রলোক তো পান নাই। এরাও তো টেম্পার লুজ করছে। সুমন ভাইরেও আমি টেম্পার লুজ করতে দেখছি। মাশরাফিরে তো আপনারা চোখের সামনে দেখছেন। একবার মনে আছে না যে পিছিয়ে একটা ছেলে শুভাশিস, সেটা নিয়ে অবশ্য অনেক নোংরা কথা উঠছিল মাশরাফির নামে, এগুলা কান দেবেন না। কিন্তু এটা তো সত্যি যে মাশরাফি সুভাষিসের উপরে মেজাজ হারায় ফেলছিল, এটা হয়, এগুলোর কোনোটা অস্বাভাবিক না। এবং তামিমের ক্ষেত্রে এটা আরো বেশি সত্যি এই কারণে যে ওই যেটা বললাম যে তামিম নিজেকে চেপে রাখতে পারে না, ফলে তামিম অল্পে বিরক্ত হয়, একটা বিরক্তিকর ঘটনা দেখলে বিরক্তিটা প্রকাশ করে ফেলে। ও যদি কূটনৈতিক হতো, যেটা আমাদের ক্রিকেট সার্কিটে আবার অনেকে আছে যে বড় সড়ো ঘটনা ভিতরে হজম করে ফেলায়, ওইটা হয়তো জমায় রাখে যে ওইটা পরে একসময় দেখে নিব। তামিম ওইটা করে না। তামিমের ঘটনা সকাল থেকে শুরু হয়, সন্ধ্যায় গিয়ে সব শেষ। সে কোনো কিছু মাথায় নিয়ে বিছানায় যায় না যে কালকে অমুকের উপর রাগ হয়েছিল, আগামীকালকে দেখবা না। ও যা করার ওই দিনের মধ্যে করে ফেলে, ফলে আউটবাসটা বেশি হয়। কিন্তু আমি একটা জিনিস দেখতেছি যে তামিমের, আপনি যদি টাইম লাইন হিসাব করেন, তাহলে তামিমের এই যে টেম্পার্ড হয়ে আউটবাস্ট করা, এই জিনিসটা কিন্তু মাঝে অনেক দিন ছিল না। মানে ওর যে মূল গোল্ডেন টাইমটা, এই টাইমে কিন্তু আমরা তামিমকে খুব বেশি টেম্পার লুজ করতে দেখি নাই। কিন্তু ইদানিং এই গত মাস কয়েক দেখতেছি যে তামিম বেশ কয়েকবার টেম্পার লুজ করলেন, এবং এবার বিপিএল এ তো বেশ ঘন ঘন এটা ঘটলো। তো সেটা এমন হতে পারে যে উনি মানসিকভাবে একটু ডিস্টার্বড। সেই ডিস্টারবেন্সের অনেক কারণ আছে। আপনারা যদি একটু তলায় দেখেন তাহলে আপনারাই বুঝতে পারবেন যে সবকিছু তামিমের প্ল্যান মতো হচ্ছে না। তামিম যেরকম চাচ্ছেন সেখানে হয়তো শেষ পর্যন্ত উনি যেটা চাইছিলেন যে আপাতত ইন্টারন্যাশনাল খেলবেন না, মানে এখন থেকে আর ইন্টারন্যাশনাল খেলবেন না, সেটা হয়েছে, কিন্তু সেই হওয়ার প্রক্রিয়াটা তার জন্য হয়তো ডিস্টার্বিং হয়েছে। আমরা বারবার জানতে চাইছি যে তামিম কবে অবসর নেবে, কবে অবসর নেবে। তামিম তো কখনো কাউরে কমিট করে নাই যে আমি অবসর নিব বা নিব না। তামিম যেটা বলছেন যে আমি তো আসলে সেই 2023 থেকে খেলতেছি না, ফলে আমাকে নিয়ে বারবার আলোচনা হয় কেন। তার দিক থেকে তো কথাটা খুব যুক্তির, এবং সেই কারণে হয়তো তিনি একটু ডিস্টার্বড আছেন। সেটা একটা ব্যাপার, যেটা ফল আমরা দেখছি যে অ্যালেক্স সেলসের সঙ্গে একটা মিসবিহেভ করছে সে, যদিও সেখানে অ্যালেক্স সেলস এবং তামিম দুজন ভিন্ন ভিন্ন বয়ান দিছে। অ্যালেক্স সেলস বলছে যে সে বহু আগে একবার বিয়ার খেয়ে একটা ব্লান্ডার করছিল, সেইটা তামিম নিয়ে খোঁচা দিছে, সেটার জন্য তামিম রে পরে সে শাউট করলে তামিম আবার রিয়াক্ট করছে। আবার তামিম বলছে যে সে ইমন, মানে ওই যে আমাদের পিচ্ছি ইমন, একদম 17 বছর বয়সী ইমন রে হেলস আক্রমণ করে কথাবার্তা বলছে, যেটা জবাব দিতে গিয়ে সে সেটা করছে। আমি এখানে বলবো যে তামিমের কথাও যদি আমরা সত্যিই বলে ধরে নিই, এবং আমার ধারণা তামিমের কথাই সত্যি,
সেটা যদি সত্যিই হয় তারপরে তামিমের এটা করা উচিত হয় নাই। দেখেন ইমনের সঙ্গে হেলথ যদি কিছু করে থাকে সেটা হচ্ছে পার্ট অফ গেম, কারণ খেলা চল অবস্থায় করছে। যদি খারাপ কিছু করে থাকে আপনি ম্যাচ রেফারিরে জানাতে পারেন, আম্পায়ারদের জানাতে পারেন, কিন্তু ম্যাচের পরে গিয়ে সেটার জন্য রিয়াক্ট করা, তেড়ে যাওয়া, এটা পার্ট অফ গেম না। ফলে তামিম নিশ্চয়ই এটা ভুল করছেন। এরপর চিটাগাং পর্বে দুটো ঘটনা ঘটলো। প্রথমত হচ্ছে চিটাগাংয়ে সাব্বিরের সঙ্গে একটা গোলমাল হলো। দেখেন সাব্বির যেরকম ছেলে, আমি কদিন আগেও সাব্বিরের নিয়ে কন্ট্যাক্ট করছি, সাব্বির কোনো একটা সিনিয়রের সঙ্গে একটা বাজে আচরণ করে ফেলতে পারে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। মানে এই ব্যাপার আমি যদি নাও জানি তাও বুঝতে পারি যে সাব্বির কিছু একটা করছে, যে কারণে তামিম একটু অশোভন কথা বলছে তাকে। তো এখানেও কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা তামিমের কাঁধে গেল, যে তামিম মিসবিহেভ করছে। ওকে ফাইন। এরপরে ম্যাচ শেষে যেটা হলো যে পুরস্কার বিতরণীতে ফারুক ভাই মানে বোর্ড প্রেসিডেন্ট আসতে দেরি হলো। তামিম দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল, সে ম্যান অফ দ্য ম্যাচ, সে দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল, দাঁড়ায় থেকে এক পর্যায়ে বিরক্ত হয়ে সে আর পুরস্কার নিতে যায় নাই। এখন এই যে ঘটনাগুলো এগুলার যদি আপনি কম্পাইল করেন তাহলে দেখবেন যে তামিম খুব ডিস্টার্বড অবস্থায় আছে এবং এই ডিস্টারবেন্সটা চলতেই আছে। এখন সমস্যাটা কোথায়? মানুষ দেখে আদার সাইড। এই যে আপনি সাব্বিরের সঙ্গে মিসবিহেভ করছেন, সাব্বির কিন্তু কি করছে এটা কেউ দেখে নাই। এখন বরং সাব্বির বিভিন্ন জায়গায় বলতেছে সে নিষ্পাপ ছিল। আবার আপনি মঞ্চে যান নাই পুরস্কার নিতে, মানুষ আদার সাইডটা দেখতেছে যে বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই আপনার সাবেক ক্যাপ্টেন, আপনার রিলেটিভের ব্যাপারটা বাদ দেন, আপনার সিনিয়র ক্যাপ্টেন, সেখানে ফারুক ভাইয়ের আসতে একটু দেরি হতে পারে, আপনি একটু ওয়েট করবেন। আপনার ছেলে পরিবার সবাই খেলা দেখতেছে, আপনার হোম গ্রাউন্ড, আপনি ওখান থেকে পুরস্কার নিতে মঞ্চে উঠবেন, এটা আপনার হোম ক্রাউডরে একটা আনন্দ দেবে, আপনার পরিবারের লোকজনের আনন্দ দেবে। আপনার ছেলেটার সামনে আপনি পারফর্ম করছেন, এই জিনিসটা আপনি নিজেই বলছেন যে আপনার ভালো লাগছে, আপনার ছেলে খুশি হয়েছে, পুরস্কার নিতে দেখলে আরো খুশি হতো। ফলে মানুষ এগুলো বলতেছে এখন যে আপনার এই আচরণগুলো ঠিক হচ্ছে না বা ধারাবাহিকভাবে কেন এরকম হচ্ছে। আমি এই বলা বলিতে কিছু মনে করি না, কারণ এটা মানুষ বলবে, আপনি সঠিক কাজ করলেও বলবে। বেশিরভাগ ক্ষেত্রে মজাটা হচ্ছে সঠিকটা করলেই বলে, আপনাকেও বলে, সাকিবকেও বলে। আপনারা দুই বন্ধু, আমি এখনো বন্ধু হিসেবেই ভাবতে চাই, সেই দুই বন্ধুই এটা সাফার করছেন যে সঠিক কাজ করেও আপনারা বলা বলি শুনছেন। কিন্তু আমি এখন তামিম একটু অন্যভাবে ভাবতে চাই। সেটা হচ্ছে যে আপনি তো ক্যারিয়ারের শেষ দিকে চলে আসছেন, আপনি নিজেই বলছেন যে এখন আপনি মাস্টার্স ক্রিকেটের জন্য এলিজেবল হবেন, কারণ রিটায়ার করে ফেলছেন। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে আপনাকে বাংলাদেশের ক্রীড়ামহল একটু বড় জায়গায় দেখতে চায়। শুধু মাস্টার ক্রিকেট খেলবেন আর এই প্রিমিয়ার লিগ, ফ্রাঞ্চাইজি লিগ খেলবেন, এই জায়গায় আমরা সবাই দেখতে চাচ্ছি না। এইগুলো করবেন, এর পাশাপাশি আপনাকে একটু বড় রেসপন্সিবিলিটিতে দেখতে চাই। সেটা গতকালকে আমিনুল ভাই, আমাদের বাংলাদেশের কিংবদন্তি খেলোয়াড়, সর্বকালের সেরা ফুটবলারদের একজন, সর্বকালের সেরা গোলকিপার তো বটেই, সেই আমিনুল ভাই যিনি যিনি বিএনপির ক্রীড়া সম্পাদক, আমিনুল ভাই বলছেন যে আপনাকে তিনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বা বোর্ডে বড় দায়িত্বে দেখতে চান। এটা কিন্তু আমিনুল ভাইয়ের একা চাওয়া না, এটা পুরো বাংলাদেশে একটা অনেক মানুষের চাওয়া। এই চাওয়ার পেছনে আমি আমার যুক্তিটা বলতে পারি, আমিনুল ভাইয়েরটা আমি জানি না বা অন্যদেরটা আমি জানি না। আমি দুইটা জায়গা থেকে আপনাকে বোর্ডে বড় দায়িত্বে দেখতে চাই। এক নম্বর হচ্ছে আপনি ইকবাল খানের ছেলে। দেখেন আমি তো ইকবাল খানকে দেখি নাই, কিন্তু আমি ক্রিকেটে ঢোকার পর থেকে আমি সবসময় একটা জিনিস মাথায় রাখছি যে খুঁজে বের করতে হবে যে কে আমাদের এখানে আনলো, কে আমাদের এখানে আনলো। কিছু ভিত্তিপ্রস্তর তো থাকে, কারা এই ভিত্তিপ্রস্তর স্থাপন করলো। তো একটা জিনিস ফিল করছি যে ঢাকায় আমরা যে টেনিস, ক্রিকেট, ফুটবল, এটার যে চিটাগাংয়ের স্রোতটা দেখি, যেটা আমাদেরকে দীর্ঘদিন বাঁচায় রাখছে, এখনো চিটাগাং অনেক কিছু দিচ্ছে আমাদেরকে খেলাধুলায়, সেইটার মূল কারিগর হচ্ছেন ইকবাল খান। শুধু চিটাগাংয়ের কথা বললে ভুল হবে, বাংলাদেশের টোটাল যে খেলাধুলার ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন, এই ব্যাপারটা ইকবাল খানের প্যারালাল কেউ নাই। মানে আপনি জানেন যে উনি পাহারায় ফেলার পরেও কিভাবে বাচ্চাদের হাতে ধরে ধরে নিয়ে গিয়ে খেলাধুলা করাইছেন, এটা তো পৃথিবীতে সবচেয়ে বড় সাক্ষী আপনি। ফলে সেই ইকবাল খানের একটা সন্তান, আমি ভুলে যাই যে তামিম ইকবাল আমাদের ক্যাপ্টেন ছিলেন, তামিম ইকবাল আমাদের সর্বকালের সেরা ব্যাটসম্যান। এগুলো বাদ দেন, এগুলো বাদ দিলেও সেই ইকবাল খানের ছেলে যদি বলে যে আমি সংগঠক হতে চাই, আমি দেশের ক্রিকেটের দায়িত্ব নিতে চাই, আমি সবার আগে তারে ভোট দিব। যদি আমার ভোট নাই, কেউ নিবে না, কিন্তু আমি চাইবো, কারণ ওই যে স্বপ্নবাজ যে ব্যাপারটা, ওটা আপনাদের ফ্যামিলিতে আছে। ইকবাল খানের ভেতরে ছিল, আকরাম ভাইয়ের ভেতরে আছে, নাফিসের ভেতরে আছে, আপনি আমাদের জুনিয়র, আপনার ভেতরেও আছে। আপনার ভেতরে আছে কেন, সেটা হচ্ছে আমার 2 নাম্বার কজ, যে আমি জানি যে আপনি বাংলাদেশের ক্রিকেটে কোথায় নিতে চান। সেটা শুধু আমি জানি তা না, অনেকেই জানেন, ভুলে যান। আপনি আজ থেকে অলমোস্ট কত বছর, 10 বছর আগে একটা উদ্যোগ নিয়েছিলেন,
চট্টগ্রামে আপনি একটা ইয়ত ক্রিকেট লিগ করবেন, সেখানে আপনি কয়েকটা এজ লেভেলের স্ট্রাকচার করছিলেন এবং সেই স্ট্রাকচারটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। আমি সৌভাগ্য ছিল ওইটা নিয়ে আপনার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করার এবং এটা নিয়ে আপনার আলটিমেট প্ল্যানিংটা কি সেটা প্রকাশ করার। ইত্তেফাকের ওই ইন্টারভিউটা যদি খুঁজে পাই কখনো আমি আমাদের এখানে পোস্ট করে দিব। তো সেখানে আমি আপনার সঙ্গে কথা বলতে গিয়ে দেখছি বাংলাদেশের এজ লেভেল ক্রিকেট নিয়ে এবং প্রান্তিক ক্রিকেট নিয়ে এটা ভালো পরিকল্পনা কেউ কখনো করে নাই। আমি কেজেড ইসলামের কথা মাথায় রেখেই বলতেছি, কেজেড ইসলামের নির্মাণ স্কুলের কথা মাথায় রেখেই বলতেছি, বাংলাদেশের প্রান্তিক ক্রিকেট নিয়ে সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং সবচেয়ে সুন্দর পরিকল্পনা ছিল আপনার। আপনিও এটা চিটাং একটা পাইলট পর্ব করতে চাইছিলেন, পরে আপনি চাইছিলেন এটা সারা দেশে ছড়ায় দিতে। কি বিউটিফুল পরিকল্পনা, কি বিউটিফুল পরিকল্পনা। আমি আজও মনে করতে পারি আপনার ধাপে ধাপে কিভাবে চিন্তা করছিলেন যে প্রত্যেকটা লিগ হবে, ওই লিগের কোন লেভেলে লঙ্গার ভার্সন হবে, কোন লেভেলে শর্টার ভার্সন হবে, মানে ইনক্রেডিবল পরিকল্পনা ছিল। তো খুবই দুঃখজনক হইলে সত্য, সেটা শেষ পর্যন্ত বিসিবির অনুমোদন পায় নাই। বিসিবি তো আসলে এই ধরনের সব উদ্যোগে তখন মনে করতো তাদের প্রতি থ্রেট, যে আমাদের কর্তৃত্ব ছাড়া একটা এত বড় উদ্যোগ হবে, এটা কিভাবে হয়? তামিমের মতো 2 দিনের বাচ্চা এত বড় একটা উদ্যোগ নিচ্ছে। খুবই দুঃখজনকভাবে এটা আলোর মুখ দেখে নাই। কিন্তু আমি আশা করি যে ওই স্বপ্নটা আপনার যায় নাই এখনো, আপনার মাথার ভিতরে ওই স্বপ্নটা নিশ্চয়ই আছে, বুকের ভিতরে আছে। ফলে আপনি যখন কোনো একটা রেসপন্সিবিলিটি পাবেন, আপনি চান বা না চান, আমরা চাই সবকিছু নিজে চাওয়াতে হয় না তামিম। আমরা চাই যে আপনি বড় পদে যাবেন, আপনি বাংলাদেশের ক্রিকেটের দায়িত্ব নেবেন। এই যে প্রান্তিক পরিকল্পনাটা একবার করছেন, এই পরিকল্পনাটা সারা দেশে ছড়ায় দেবেন। আপনি দেশের সত্যিকারের ক্রিকেটারদের তুলে আনবেন। আমি প্রায় বলি যে আমরা এখন শুধুমাত্র বিকেএসপি এবং কিছু ঈশ্বর প্রদত্ত প্রতিভা, এছাড়া আমাদের কোনো সোর্স নাই। আমাদের ক্রিকেটটা যে টিকে আছে এটা একবারে স্রষ্টার একান্ত অনুগ্রহ। কোনো সত্যিকারের প্লান্ট সোর্স নাই যেখান থেকে আমরা রেগুলার ক্রিকেটার পাইতে থাকবো। তো সেই জিনিসটার ভরসায় তো আপনি দীর্ঘকাল চলতে পারবেন না, আমাদের ক্রিকেট আর বেশি দিন চলবে না এভাবে। তাহলে আপনার মতো ওইরকম ড্রিমি একটা পরিকল্পনা নিয়ে আসতে হবে কাউকে। এবং এই জায়গাটায় আপনার খুব পজিটিভ একটা সাইন হচ্ছে বাংলাদেশের বেশ কয়েকজন কর্পোরেট জায়ান্টের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক আছে। ব্যক্তিগত সম্পর্ক ছাড়াও আপনি যেহেতু বড় ফিগার, অনেক বড় পাবলিক ফিগার, আপনি বললে অনেক বড় বড় কর্পোরেট কিছু না ভেবে এসেই আপনার সঙ্গে হাতে হাত রাখবে। ফলে এই পুরো ব্যাপারটার সঙ্গে আপনি কয়েকটা কর্পোরেট জায়ান্টের একটা কনসোর্টিয়াম করতে পারেন বা কোনো একটা কর্পোরেটকেও দায়িত্ব দিতে পারেন। মানে এটা ফান্ডিংয়ের অভাবও আপনি থাকলে হবে না। ফলে আমি চাই যে আপনি ওই পদে যাবেন। এখন এই আলোচনাটা আজকে এই যে আপনার খেপে যাওয়ার আলোচনার ভিতরে আনলাম কেন? তামিম খেপে গেলে এটার তো কোনো সমস্যা নাই, না একটা সমস্যা আছে। সেটা হচ্ছে আপনার ভাবমূর্তিগত সমস্যা। তামিম ইকবাল জুনিয়রদের সঙ্গে মিসবিহেভ করে, মানে একটু অপেক্ষা করতে পারে না সিনিয়রের জন্য, এরকম একটা ভাবমূর্তি যদি এস্টাবলিশ হয়, হওয়ার কোনো কারণ এখনই ঘটে নাই, কিন্তু যদি হয় তাহলে সেটা কিন্তু আপনাকে একটু ক্ষতিগ্রস্ত করবে এই চলার পথে। আপনি হয়তো ভাবতেছেন না যে আমার বোর্ড প্রেসিডেন্ট হইতে হবে, কিন্তু আমরা তো ভাবতেছি। ফলে এটা আমাদের জন্য একটা ভয়ের ব্যাপার। আমরা তো চাই আপনি যে মানে সারা দেশের আদরের তামিম, আমি আদরের তামিম বলতে পছন্দ করি, কারণ আপনি শুধু ভালোবাসার না, আপনি একটা আদরের ছেলেও। কারণ আমরা মনে করি যে আপনি আমাদের আদরের মানুষ। সেই ভাবমূর্তিটা নিয়েই আপনাকে ওই চেয়ারে বসতে হবে, যেন কেউ ভয় না পায় আপনার সামনে দাঁড়াইতে, বা যেন কেউ মনে না করে যে বিসিবি প্রেসিডেন্ট হয়ে গেছে। আমি বলতেছি না আপনি বিসিবি প্রেসিডেন্টই হবেন নেক্সট টার্মে, অন্য কোনো পদেও হতে পারে, বিসিবির বড় পদে গেছে, ওর সামনে গিয়ে কথা বলা যাবে না, এটা যেন কেউ মনে না করে। আমরা তো জানি যে আপনার সামনে যে কেউ কথা বলতে পারে। আপনি এই অধমের ফোনও রাত বিরেতে ধরেন, বা জুনিয়র জুনিয়র সাংবাদিক আপনাকে ফোন দিয়ে পায়, কিন্তু ওই ভাবমূর্তিটা যেন তৈরি না হয়। এখানে আরেকটা মজার কথা বলি, যে আপনার যখন আপনি মেজাজ হারাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই একটা সময় পর্যন্ত মিডিয়া এটা নিয়ে খুব উচ্চবাচ্য করে নাই। 2টা কারণে করে নাই। একটা হচ্ছে তারা বেশিরভাগ ক্ষেত্রে খুব সেন্সেবল আচরণ করছে, তারা বুঝতে পারছে যে কেন মেজাজ হারাইছে। ফলে আমি মনে করি যে মিডিয়া আপনার ব্যাপারে খুব সেন্সেবল আচরণ করছে। এই জায়গাটা আমি আপনার বন্ধু সাকিব আল হাসানের একটু দুর্ভাগ্য মনে করি যে সে কখনো মিডিয়ার কাছ থেকে এই সমর্থনটা পায় নাই, মিডিয়া তার প্রতি সেন্সেবল আচরণ করে নাই। তো যাই হোক, সেটা আপনি পাইছেন, এটা আপনার প্রাপ্য ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি কখনোই মিডিয়ার অপ্রিয় পাত্র ছিলেন না, সব সময় আমাদের সাংবাদিকরা আপনাকে খুব পছন্দ করছে। এই কারণে আপনি এক ধরনের সমর্থনই বলবো মিডিয়া থেকে সবসময় পাইছেন, এবং আশা করি এটা অদূর ভবিষ্যতে চিরকালই আপনার সঙ্গে থাকবে। কিন্তু মিডিয়া দেখেন, আমি একজন মিডিয়া পার্সন হিসেবে এখন কথা বলি, মিডিয়া কখনো খুব আস্থা করার জিনিস না। ওই যে সিঙ্গাম ছবিতে একটা ডায়লগ দেখতেছিলাম যে পুলিশের সাথে দোস্তি দুশ্মনী দুইটাই খারাপ, এটা মানে কখনো আস্থায় নেওয়া যায় না। মিডিয়াও তাই। আপনি যদি ভাবেন যে মিডিয়া এতকাল সেন্সেবল আচরণ করছে, ফলে আমি বড় পদে গেলেও সেন্সেবল আচরণ করবে, করবে না। দেখেন বাংলাদেশে এ যাবৎকালে কাজী সালাউদ্দিনের চেয়ে বড় মিডিয়া বয় আর আসে নাই।
মানে একদম বিগিনিং লাইফে সেই আমলে সে লাইফ বয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল। সেই সময় থেকে শুরু করে এই পর্যন্ত, এই বাফুফে সভাপতি হওয়ার আগ পর্যন্ত কাজী সালাউদ্দিন কিন্তু মিডিয়া পোস্টার বয় ছিল। সব মিডিয়া সালাউদ্দিন আসতেছে শুনলে উঠে দাঁড়াতো, একদম উঠে দাঁড়াতো। সেই কাজী সালাউদ্দিনের যখন কোনো সমস্যা হলো তখন কিন্তু মিডিয়া তার পাশে থাকে নাই। আমি মিডিয়ার দোষ দিচ্ছি না, কিন্তু মিডিয়ার ক্যারেক্টারটা এরকম যে সত্যিকারের ক্রাইসিসে যখন পড়বেন তখন আর আমাদের পাশে পাবেন না। এই যে আজকে মনে হচ্ছে না যে দেবব্রতের চেয়ে বড় তামিমের শুভাকাঙ্ক্ষী এই জগতে আর নাই, কিন্তু যেদিন আপনি সত্যিকারের ক্রাইসিসে পড়বেন, এখনো তো আপনি পড়েন নাই সত্যিকারের ক্রাইসিসে, মানে পারিবারিকভাবে পড়ছেন বা ব্যক্তিগত জীবনে পড়ছেন, কিন্তু সাংগঠনিক ক্রাইসিস, যেটাকে আমি বলি রিয়েল লাইফ ক্রাইসিস, ওইটাই যখন পড়বেন তখন দেখবেন মিডিয়া কোনো কাজে আসতেছে না। আপনার যারা অনুরক্ত, আপনার যারা বন্ধুস্থানীয় সাংবাদিক, তারা কেউ আপনার পাশে থাকবে না, থাকলেও তারা কথা বলতে পারবে না আপনার হয়ে। এটা মিডিয়ার খুব নিষ্ঠুরতা। ফলে আপনার এখন মানে আমার কথা আপনি শুনবেন এটা তো আর আশা করি না, বা শোনা উচিতও না, কিন্তু আমার ব্যক্তিগত আশা যে আপনার একটু পরিকল্পিতভাবে চলা উচিত। যেটা এত জীবন আপনি করেন নাই, আপনার দরকার হয় নাই, আপনি সবসময় আপনি যা সেইটাই ওপেন করছেন, কখনো নিজের মুখোশ পরান নাই। কিন্তু এখন মুখোশ না পরান, একটু অন্তত কোনো একটা ডিসিশন নেওয়ার আগে, টেম্পটেড হয়ে যাওয়ার আগে একটু অন্তত ভাবা যে আমি তো একটু অন্য পরিচয়ে আসতে চাচ্ছি, সেই সময় এইটা না ব্যাকফায়ার করে। তো যাই হোক, আমার ধারণা জীবন সম্পর্কে এবং ক্যারেক্টারাইজেশন সম্পর্কে তামিম আমার চেয়ে অন্তত 150 গুণ ভালো বোঝেন। ফলে তামিমকে এগুলো আমার বলাটা খুব জরুরি না, কিন্তু এইটা আমি বললাম আসলে যে তামিমের যে বিবর্তনটা এবং তামিমকে সামনে কিভাবে দেখতে চাই সেটা বোঝার জন্য। তামিমের জন্য শুভকামনা থাকলো, আশা করি আমাদের দেশও নতুন একটা পথ পাবে এরকম একটা অবস্থায়, এবং মানে আমাদের দেশের ক্রিকেট, অন্যান্য খেলাধুলা সব নতুন পথ পাবে। সবার জন্য শুভকামনা, ক্রিকেটের জন্য শুভকামনা।